একই সঙ্গে বলা যে এটা আমার ভাই, আজ তার 3 পক্ষ কাল পূর্ণ হলো। আর তার শ্রাদ্ধের কাজ করতে আমরা সবাই মিলে গয়াতে পৌঁছেছি। চলুন দেখতে থাকো কাজটা কিভাবে সম্পন্ন হয়। নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমরা পৌঁছে গেছি স্টেশনে। তো খুব অন্ধকার, দেখতেই পাচ্ছেন পেছন দিকে। এখন বাজে ভোর 4:30। আপনারা দেখুন ঘড়িতে 4:38। এখন দাঁড়িয়ে আছি গয়া স্টেশনে। নিউ দিল্লি থেকে আমরা এই মহাবোধি এক্সপ্রেসে বসেছি। চারপাশটা দেখুন, ঘন অন্ধকার, এখনো অবধি পরিষ্কার হয়নি। 4:30 মানে অনেকটাই অন্ধকার। আর ঠান্ডা হাওয়া চলছিল, খুবই ঠান্ডা হাওয়া চলছিল। আমরা এখান থেকে চলেছি ওয়েটিং রুমের দিকে, যে আমাদেরকে যে এভাবে এরকম একটা জায়গায় পৌঁছতে হবে, আসতে হবে, আমরা কোনোদিন ভাবিনি। হ্যাঁ, অবশ্যই জায়গাটা খুব ভালো, পুণ্যস্থান, তীর্থস্থান একটা, কিন্তু তা বলে আমরা ভাবিও নি এরকমভাবে আসবো এরকম একটা জায়গাতে। আজ আমার ভাইয়ের অ্যাক্সিডেন্টে যেহেতু মারা গেছে, অকাল মৃত্যু বলে, সেই জন্য 3 পক্ষ কাল মানে আড়াই মাস হবে এরকম আমাদের ঠাকুরমশাই বলেছেন। সেরকম হিসাবে কাজ করতেই আমরা চলে এসেছি গয়াতে। সকাল এখন 6টা বাজে। একটু পরিষ্কার হয়েছে চারপাশটা। আমরা হেঁটে হেঁটে আগের দিকে যাচ্ছি। কোনো মানে কারোর সাথে কথা বলতে প্রথমবার এরকম একটা সিচুয়েশনে আসা। তো এখান থেকে আমাদেরকে রিসিভ করে নেওয়া হয়েছে, যে এখানকার পান্ডারা যারা থাকেন। আর এই কি বলবো বন্ধুরা, কিছু বলার নেই। ভিডিওটা রেকর্ড দিতে দিতে সত্যি খুব কষ্ট হচ্ছে, আর সে কষ্টের কোনো সীমা নেই। আমার কথা তো পুরোই আটকে যাচ্ছে, তবুও ভিডিওটা ওর যখন অকাল মৃত্যু বলে 3 দিনে আমাদের কাজ করা হয়েছে, আমরা যেখানে বাড়ি আর কি, আমরা কলকাতায় গিয়ে, আমি তো দিল্লিতে থাকি, তো কলকাতায় ছিল ভাইয়েরা। কাজ করতে করতে হঠাৎ অ্যাক্সিডেন্টের খবর আসে ভোর 3টের সময় যে ভাই আর নেই। মানে কি বলবো, কিছু বলার নেই। তো এটা একটা আশ্রম, যেখান থেকে আমরা তো এখানে কিছু চিনি না। তো স্টেশনে যিনি ছিলেন উনি একটা মন্দিরের পান্ডা, আশ্রমের এখানকার, মানে পুজো পাঠ করান এনারা। তো এটা বাঙালি আশ্রম, বাঙালিদের, মানে এখানে বাঙালি লোক বেশি পাবেন আপনারা, কিন্তু পান্ডারা বাংলাও জানে, হিন্দিও জানেন। এখানে আমরা হিসেব নিকেশ নিয়ে ওনারা বসে পড়েছেন। বাজেট, কার কত বাজেট, কিভাবে কি কাজ হয়, উত্তম মধ্যম আর আরেকটা কি পর্যায়ে একটা কাজ হয়, তো ওনারা সেটা বলছেন। একটু শুনি, তারপরে বলছি। শুনতেই পেলেন, ওনারা বলছেন যে এখানে 3 প্রকার কাজ হয়, মানে আপনার যেরকম সামর্থ্য আপনি সেই হিসাবে করতে পারেন। তো সেটা আমাদের যেটা সামর্থ্য ছিল আমরা সেরকমভাবে করেছি। এখানে মা টাকা বের করে নিচ্ছে এনাদেরকে দেওয়ার জন্য, যে কত কি দিতে হবে। তো এখানে আপনারা যেরকম আপনাদের সামর্থ্য সেরকম করতে পারে, উত্তমভাবে, মধ্যমভাবে। আর আরেকটা নিজ প্রক্রিয়া, কি বললো আমার ঠিক মনে আসছে না। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কাজ করেছি। তো এখানে ওনাদের সব কিছু ইনক্লুড থাকেও, ব্রাহ্মণ ভোজন থেকে শুরু করে দান দক্ষিণা সব কিছু। এবারে রাস্তায় যেতে যেতে দান, আর তারপরে পুজো সাথে আরও কাজ আছে, সেগুলো করতে যে টাকা পয়সা লাগে সেগুলো আপনাদের দিতে হবে। বাকি যে বাসন থালা সব কিছু, শাড়ি টাড়ি সব কিছু দিয়ে ব্রাহ্মণদের যেগুলো দিতে হয় সব কিছু এখানে ইনক্লুড। তো এনার এখানে বলছেন যে যে কাজটা করবেন আর কি, আমার ছোট বোন, ভাইয়ের পরে একটাই বোন আছে, আমরা 2 ভাই বোন ছিলাম, এখন 2 বোন হয়ে গিয়েছি। তো বলছে যে কাজটা করবেন তার হাত থেকে পয়সা দেবে।
আমরা তো বোন কাজ করবে যেহেতু ওর হাত থেকে ব্রাহ্মণকে পয়সাটা দিতে বলছে। আমি আরেকটু জেনে নিচ্ছিলাম কীভাবে, কারণ প্রথমবার এরকমভাবে আসা, হঠাৎ করে এসে একদম এনাদের সাথে দেখা হওয়া। তো এনারা বলছে এখানে ঘরের ব্যবস্থা হয়ে যাবে, এখানে থাকা খাওয়া সব কিছু, সেই হিসাবে পয়সাটা আর কি দিতে হবে। আমরা সেরকম ভাবে করেছি। এখানে অনেক কিছু জানার, সেগুলো জেনে নিচ্ছে আমার হাজবেন্ড যে কিভাবে কি করতে হবে। তবে ওরা বললো আপনাদের সাথে আমাদের মন্দিরের পুরোহিত থাকবে, তারা এই যে আমার বোনের হাত থেকে টাকাটা নিয়ে নিল, যেহেতু বোন কাজ করবে ওই জন্য। এবার আমরা চলে যাবো পণ্ডিতের সাথে, উপরে যাচ্ছি আমরা আমাদের ঘরটা দেখে নেওয়ার জন্য। তবে আমরা 4 জনের, আমরা 2টো রুম নিয়ে নিই, একটাই রুম বলেছি। এই যেখানে রুমগুলো এরকম হয়, ইনি আর কি আমাদের সাথে যাবেন আর ইনি কাজটা করাবেন, ভাইয়ের কাজটা ইনি করবেন। এখানকার রুমগুলো এরকমই দেখছি, এটা আমাদের রুম। তবে থাকার জন্য তো নয়, জাস্ট ওখান থেকে এসে আবার আমাদের সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় গাড়ি আছে। আমরা যেহেতু এখানে স্টে করবো না রাতে, সেই কারণে ব্যাস একটা বেলার জন্য আমরা নিয়েছি, কিছুক্ষণের জন্য জিনিসপত্র রেখে আমরা যাব। এখানে স্নান টান করে আমরা তৈরি হয়ে গেছি যাওয়ার জন্য, ফাইনালি কাজটা করার জন্য। হাতে এটা আমার ভাইয়ের ফটো নিতে হয়, আপনাদেরকে দেখাবো ফটোটা আমরা নিয়ে এসেছি এখানে রাখার জন্য। আমরা এখানে বেরিয়ে পড়েছি তিলক নিয়ে। আমার মা কে দেখে এরকম অবস্থা। আমাদের সাথে আরো একটা ফ্যামিলি ছিল, তারা তো 2টো ফ্যামিলি মিলে যাচ্ছি আমরা, একটাই ওখানকার অটো করা হয়েছে। প্রথমে আমরা ফাল্গু নদীর কাছে যাব। এখানে 3 জায়গায় কাজ করতে হবে ভাগে ভাগে। তো প্রথমে মানা হয়েছে ফাল্গু নদী, তারপরে আমাদের ওখানে বটবৃক্ষর কাছে, তারপরে লাস্টে আছে সবার শেষে প্রেচিলা, যেটা মেন কারণে আমরা এসেছি এখানে। এটা হলো ফাল্গু নদী বন্ধুরা, যে প্রথমবার দেখা দর্শন, তাও যে এরকম ভাবে হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি। 8টার সময় দেখুন সূর্য কত মাথার উপর উঠে গিয়েছে। এখানে সূর্যোদয়টা খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু সেই অনুভবটা আমরা এখানে এসে সেটা করতে পারছি না। আমরা যে কাজটাই এসেছি সেটা তো খুশির কোনো কাজ নয় যে এরকম ভাবে জিনিস আমরা অনুভব করবো, ভালো জিনিস। তো এখানে বোন আগে চলে গেছে পণ্ডিতের সাথে, ওরা যাচ্ছে, আমরা পেছনে আছি। যেহেতু আগের কাজটা করেছি ভাইয়ের 3 দিনে, সেরকম আমাদের মনের অবস্থা ছিল না যে আমরা একটা ভিডিও করি বা একটা ফটো তুলি, সেরকম মনের অবস্থা একদম ছিল না। এখন এখানে পৌঁছে একটা লাস্ট স্মৃতি যে ওর কাজটা করছি। আর তো এই কাজটা যে 1 বছরে হয়, বাৎসরিক কাজ, কিন্তু যেহেতু এটা অকাল মৃত্যু অ্যাক্সিডেন্টে, সেই জন্য আমাদের 3 পক্ষ কালে কাজটা করতে হয়েছে। আর 13 দিনে আমরা যেটা ওখানে বাড়িতে করেছি সেটাও 3 দিনে করেছি, অ্যাক্সিডেন্টে যেহেতু মারা গিয়েছে। তো এই কারণে অনেক শক্ত করে মনটাকে ভিডিওটা বানিয়েছি। এটা ভাববেন না যে খুশিতে বানিয়েছি, অনেকই। আমি এটা ভিডিওটা করেছি অনেকদিন আগে, রেকর্ডটা দিতে দিতে আমার কষ্টে বুকটা পুরো ফেটে যাচ্ছে, আমি কোনো কথা বলতেই পারছি না। যাই হোক, কিছু করার নেই। আমি সবাইকে মাকে তো আমি দেখাতেই পাচ্ছি না, মায়ের অবস্থা খুবই খারাপ, কেঁদে কেঁদে। এই যে আগে যাচ্ছে উনি, ওনার দেখতে নেই, উনি দেখবেও না কাজটা, শুধু
করতে এসেছেন, আমরা পিণ্ডদান করাই। আমার নাম রাজু পান্ডিত, রাজকিশোর পান্ডিত। এটা এখন কোন গঙ্গার কাছে আছে আমরা? হচ্ছে ফাল্গু গঙ্গা, ফাল্গু নদী। সীতা সাক্ষী মা বালি পিণ্ডদান করেছিলেন, সীতা সাক্ষী। সীতা আচ্ছা, পিণ্ডদান কেন করলেন কি, যখন সূর্যাস্ত হওয়ার সময় হচ্ছিল তখন রাম সীতা লক্ষ্মণ এসেছিলেন পিণ্ডদানের জন্য। সূর্যাস্ত হয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেলে পুরো পিণ্ডদান হয় না, তো ওই জন্য সূর্যাস্ত উদয় সময় পিণ্ডদান করা যায়। তখন রাম কাছে কিছু জিনিসপত্র এবার এখানে কাজের জন্য সব কিছু জোগাড় করে নেওয়া হচ্ছে একে একে করে। এর মধ্যে অনেক কিছু আছে, যে ছোট ছোট বাটিতে হলুদ, চন্দন, সিঁদুর আরও যা যা লাগে ওখানকার নিয়মে সব কিছু আছে। আর এখানে মেন যে পিণ্ডটা মাখা হয় সেটা হচ্ছে চাল দিয়ে হয় না, সেটা সম্পূর্ণ আটা দিয়ে হয়। আটা দিয়ে কলা দিয়ে হয়। আমাদের ওখানে যেটা চাল দিয়ে মাখা হয়, চাল, কালো তিল টিল দিয়ে। এখানে কালো তিলটা ব্যবহার করে, কিন্তু সেটা চালের পরিবর্তে আটা দেয়। মন্ত্র বলেন ওম বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো বিষ্ণু। ওখানে ফাল্গু নদীর কাছে কাজ করে এবারে আমরা এখানে এসেছি ব্রহ্মকুণ্ডের কাছে। এটা হলো ব্রহ্মকুণ্ড, যার এখন ওখানে ব্রহ্মকুণ্ডের বেশি জল নেই, জল শুকিয়ে গেছে, মানে জলটা অনেকটাই নোংরা হয়ে আছে, দেখবেন একটু পরে। আর প্রথমে আমরা কাজ করেছি ফাল্গু নদীর, এবারে ব্রহ্মকুণ্ডের কাছে ব্রহ্মকুণ্ডকে সাক্ষী রেখে এখানে কাজটা হচ্ছে।
এই যে এই গাছের দিকে আমরা যাচ্ছি, এই গাছটা হলো সেই গাছ যেখানে ফটো, এখানে এরকম একটা গাছ নয়, অনেকগুলোই গাছ আছে যেখানে আপনারা ফটো, আপনাদের প্রিয়জনদের ফটো রাখতে পারেন। আমরা এখানে আমার ভাইয়ের ফটোটা রাখছি, এই কামনাই করি যে সে যেখানেই থাকুক না কেন ভালো থাকুক। তুই যেখানেই থাকিস ভাই ভালো থাকিস, তোর আত্মার মুক্তির কামনা করি। আপনারা সবাই আমার ভাইয়ের আত্মার মুক্তির কামনা করুন। এখানে আমরা গায়কে পিণ্ডটা খাইয়ে চলে যাব প্রেতছেলার দিকে। আর একটু ধাপ আমার ভাইয়ের আত্মার মুক্তির কামনার জন্য। এই যে দেখতে পাচ্ছেন 676টা সিঁড়ি পার করে আমাদের পৌঁছতে হবে প্রেতছেলার কাছে। আর আমরা উঠে পড়েছি সিঁড়িতে, আর সামনেই দেখুন এটা আরেকটা গাছ। যেখানে আপনারা আপনাদের প্রিয় মানুষদের, প্রিয়জনদের ফটো ছাড়তে পারেন, জামা কাপড় যা কিছুই নিয়ে আসেন না কেন এখানে দিতে পারেন। এরা একটা চার্জ নেয় এগুলো রাখার জন্য। সিঁড়ি উঠতে উঠতে তো পা মানে ব্যথা হয়ে গেছে। আর প্রথমবার 676টা সিঁড়ি চড়া মুখের কথা নয় বন্ধুরা। আমার চারপাশটা দেখুন শুধু বড় বড় গাছ, মানে গাছে ঘেরা। আর এখানে যে বলে সবাই খুব একটা ভয়ঙ্কর জায়গা, সত্যি হ্যাঁ, যখন আপনি একা আসবেন একদম নিস্তব্ধ লাগবে। কিন্তু এখন এই কাজ এখন চলছে, অনেক লোকজন, এরকম কোনো ব্যাপার না। আমি আরও ভিডিও দেখেছি এখানে আসার আগে যে একদম নিস্তব্ধ, একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে একটা গা ছমছমে ব্যাপার। অবশ্যই হ্যাঁ, আপনি একা থাকলে সেই বিষয়টা অবশ্যই হবে, কিন্তু এত লোকজনের মধ্যে হবে না। সবাই ক্লান্ত হয়ে পড়েছে, অবশ্যই ক্লান্ত হওয়ারই কথা, কারণ এতটা সিঁড়ি কথা নয় বন্ধুরা। আমি আবারও বলছি, এতটা সিঁড়ি চড়া আমাদের সত্যি পা ব্যথা করে, মানে প্রচণ্ড পা ব্যথা করছিল। আর পুরো হাঁপিয়ে গেছি, এতটুকু সিঁড়ি দেখতে পাচ্ছে কতটা সিঁড়ি। আমার মা তো পুরোই হাঁপিয়ে গেছে, ওনার এমনি কিছু নেই শরীরে, আর বসে পড়েছে, উনি এখানেই বসে পড়ছে বলছে এবার। আর এখানে সবচেয়ে ভালো যেটা, এখানে একটা জলের ট্যাঙ্কিও লাগানো আছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এই জলটা আমাদের মানে খাওয়ার মতো ঠিকঠাক নোনতা ভাব একটা, কিরকম যেরকম আমরা একটা তৃপ্তি করে জলটা খাই সেরকম নয়। অনেক কষ্টের পর
ফাইনালি আমরা উপর পর্যন্ত পৌঁছেছি প্রেতশিলার কাছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা প্রেতশিলা। আর আমি তো বসে পড়েছি, হাঁপিয়ে গেছি এই কারণে। ওপারে কাজ হচ্ছে, ওদিকে মা আছে ওদিকে বোনের সাথে। লাস্ট এখানে পিণ্ডটা চড়িয়ে আমরা চলে যাব। এটা সেই প্রেতশিলা যেটার কাছে পিণ্ডদান করলে প্রেত মুক্তি হয়। আর অবশ্যই এখানে আসে যারা অকাল মৃত্যু হয়েছে যাদের, তারাই। তো আমরা তার পরিক্রমা করে পিণ্ড চড়িয়ে আমরা এবারে নিচে যাচ্ছি, মানে আমার ভাইয়ের কাজটা আমরা সম্পন্ন করে নিচে যাচ্ছি। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য ভগবানের কাছে করুন, যাতে ওর আত্মার মুক্তিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। নমস্কার বন্ধুরা।